সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের। আমরা সরলরেখা নিয়ে আলোচনা করতেছিলাম। এ বি সি ডি ই আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা আজকে নতুন পরিচ্ছেদ শুরু করব। 3F 3E অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলেছিলাম পূর্বে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা 3E ভালো পারবে তারা 3F এবং 3Gও ভালো পারবে। তোমরা সেই কথাটা আজকে থেকে বুঝতে পারবা। মনে রাখবা 3F এবং 3G করার পূর্বে 3E তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এ থেকে ই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কারো কোনো সমস্যা না থাকে, বাকি দুটো তোমরা ইজিলি করতে পারবা। এবং মনে রাখবা প্রশ্ন সবচেয়ে বেশি আসবে পরীক্ষায় EFG এই তিনটা চ্যাপ্টার থেকে। EFG এই তিনটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো চলো আমরা এফ শুরু করি। আমরা এফে অল্প কয়েকটি সূত্র পাবো নতুন করে, আর বাকি সবগুলো সূত্র ইতে প্রাপ্ত আমরা। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারে আমরা কী শিখব। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করতে পারবে। যে কোন শর্তে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত নির্ণয় করতে পারবে। কোন শর্তে দুটি রেখা পরস্পর লম্ব হবে, অর্থাৎ কি কি শর্ত পালন করলে দুটি রেখা পরস্পর লম্ব হবে, কি কি শর্ত পালন করলে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে, অর্থাৎ দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি কোনো রেখা যায় তোমরা ওই রেখাটার সমীকরণ নির্ণয় করতে পারবে। কোনো বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবে। যদিও আমরা এই টপিক্সটা পূর্বে আলোচনা করেছিলাম, এই চ্যাপ্টারে এই টপিক্সটা আমরা সবচেয়ে বেশিবার পাবো। এই টপিক্সটা এই চ্যাপ্টারে আমরা সবচেয়ে বেশিবার পাবো। বিভিন্ন শর্তাধীনে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। যে তোমাকে একটা শর্ত দিয়ে দিল যে এই রেখার সমান্তরাল, এই রেখার লম্ব, এই রেখার মধ্যবিন্দু দিয়ে যায়, এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, এইরকম শর্তে তুমি বিভিন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে, অর্থাৎ বিভিন্ন শর্ত সাপেক্ষে তুমি কাজ করতে পারবে। তিনটি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত নির্ণয় করতে পারবে, অর্থাৎ তিনটি সরলরেখার সমবিন্দু এর অর্থ হচ্ছে তিনটি রেখা একটা বিন্দুতে ছেদ করবে, তিনটি রেখা একটা বিন্দুতে ছেদ করবে, এটাকে বলা হয় সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত নির্ণয় করতে পারবে, অর্থাৎ তিনটে রেখা একটা বিন্দুতে ছেদ করবে। কখন, কোন শর্তে, তোমরা সেটা জানতে পারবে এই চ্যাপ্টারে। তো চলো আমরা এই চ্যাপ্টারের মূল ফর্মুলাগুলো দেখে নিই। আমরা এই চ্যাপ্টারের মূল এই বিষয়গুলো দেখব। তো চলো আমরা শুরু করি। দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। কোন শর্তে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। যেমন ধরো এই দুটো রেখা, কখন দুটো রেখা পরস্পর সমান্তরাল হবে, এই দুটো রেখা কী শর্ত পালন করলে সমান্তরাল হবে। আমরা দেখতেছি যে দুটো রেখা পরস্পর সমান্তরাল, কিন্তু এরকম তো রেখা দিবে না, আমাকে সমীকরণ আকারে দিবে। তা আমি কিভাবে বুঝবো যে দুটি সমীকরণ পরস্পর সমান্তরাল রেখা প্রকাশ করে। দেখো y ইকুয়াল m1x যোগ c1 এবং y ইকুয়াল m2x যোগ c2 রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 সমান m2, অর্থাৎ দুটি সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে। দেখো এই রেখার ঢাল হচ্ছে m1 আর এই রেখার ঢাল হচ্ছে m2, তাহলে দেখো এই রেখার ঢাল এবং এই রেখার ঢাল যদি সমান হয় তাহলে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। ধরো তোমাকে এরকম একটা রেখা দিবে, এরকম একটা রেখা দিবে, রেখা দিয়ে বলবে যে দুটি রেখা পরস্পর সমান্তরাল কিনা, তাহলে তুমি দুটো রেখার ঢাল বের করবা। যদি দুটো রেখার ঢাল সমান হয় তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে দেখো সমান্তরাল যে শুধু এইভাবে তাও না, বিভিন্নভাবে সমান্তরাল হতে পারে। দেখো সমান্তরাল রেখা এইভাবে হতে পারে। তাহলে দেখো এই দুটো রেখা, দেখো এই দুটো রেখাও সমান্তরাল। তাহলে তোমাকে মনে রাখতে, দেখো এই দুটো রেখা পরস্পর সমান্তরাল, যদিও দুটো মূলবিন্দু দিয়ে যাচ্ছে। দেখো এটা মূলবিন্দুগামী রেখা, এটা মূলবিন্দুগামী রেখা, দুটো রেখা পরস্পর সমান্তরাল। তাহলে মনে রাখবা যেভাবেই থাকুক, যে আঙ্গিকেই থাকুক, দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুটি রেখার ঢাল সমান হইতে হবে। তো ঢাল নির্ণয় করার শর্ত কিন্তু আমরা গত চ্যাপ্টারে শিখে ফেলেছি যে একটা রেখার ঢাল কীভাবে বের করতে। একটা রেখার ঢাল বের করতে হলে তাকে y ইকুয়াল mx প্লাস c আকারে প্রকাশ করতে হবে। তাহলে x এর সহগ হচ্ছে ঢাল, দেখো x এর সহগ হচ্ছে ঢাল, তাহলে m1 আর m2 যদি সমান হয় তাহলে বুঝতে হবে দুটি রেখা পরস্পর সমান্তরাল। তো চলো আমরা নেক্সট ফর্মুলা দেখি। দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত দেখো, এই দুটি রেখা পরস্পর সমান্তরাল। দেখো দুটি রেখা যদি এই আকারে থাকে, দুটি রেখা যদি এই আকারে থাকে, দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 যদি এই আকারে থাকে তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1/a2 ইকুয়াল b1/b2, অর্থাৎ তুমি চাইলে ঢাল বের করেও করতে পারবা, তুমি চাইলে ঢাল বের না করেও দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করতে
পারবে, অর্থাৎ এক্স এর সহগ দেখো এখানে এক্স এর সহগ a1, এখানে এক্স এর সহগ a2, এখানে ওয়াই সহগ b1, এখানে ওয়াই এর সহগ b2, তাহলে দুটো অনুপাত যদি সমান হয় তাহলে বুঝতে হবে রেখা দুটি পরস্পর সমান্তরাল, দুটি রেখা পরস্পর সমান্তরাল। তাহলে দেখো তুমি চাইলে y ইকুয়াল mx প্লাস c আকারেও সাজাতে পারবা, তুমি চাইলে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এই আকারেও রাখতে পারবা। তাহলে দুটি রেখা পরস্পর সমান্তরাল শর্তে দেখো আমরা দুটো পাইছি, একটা হচ্ছে যদি ঢাল সমান হয়, আরেকটা হচ্ছে যদি তার চলকের সহগগুলোর অনুপাত সমান হয়, তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তাহলে দুটি রেখার সহগগুলোর অনুপাত সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে। দেখো এই দুটি রেখা পরস্পর সমান্তরাল। তো চলো আমরা নেক্সট ওপর আমরা দেখি দুটি রেখা পরস্পর লম্বা হওয়ার শর্তে। দেখো এই দুটি রেখা পরস্পর লম্ব, এই দুটি রেখা পরস্পর লম্ব, দেখো একটা একটার উপর লম্ব। তো দেখো y ইকুয়াল m1x প্লাস c1 এবং y ইকুয়াল m2x প্লাস c2 রেখা পরস্পর লম্বা হওয়ার শর্ত হচ্ছে দেখো m1 ইন্টু m2 ইকুয়াল -1, অর্থাৎ দুটি রেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। অর্থাৎ দুটি রেখার ঢাল, দেখো এই রেখার ঢাল হচ্ছে m1, এই রেখার ঢাল হচ্ছে m2, এই দুটো ঢাল গুণ করলে যদি -1 হয় তাহলে বুঝতে হবে রেখা দুটি পরস্পর লম্ব। তাহলে দেখো আমরা লম্ব হওয়ার শর্ত শিখে গেলাম যে দুটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তারা কি হবে, তারা পরস্পর লম্ব হবে। দেখো এই দুটো রেখা পরস্পর লম্ব, যেভাবেই থাকুক না কেন লম্ব হইতে হবে। দেখো এই দুটো রেখা পরস্পর লম্ব। দেখো যদি দুটো রেখা এ আকারে থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে দেখো এই একটা রেখা এই একটা রেখা, তাহলে দেখো এই দুটো রেখা পরস্পর লম্বা হওয়ার শর্ত হচ্ছে a1 a2 যোগ b1 b2 ইকুয়াল 0, অর্থাৎ চাইলে আমরা ঢাল বের করেও করতে পারি, আমরা চাইলে সরাসরিও করে ফেলতে পারি। তো আমরা দেখবে বেশিরভাগ সময় আমরা কিন্তু এইটাই বের করবো, আর যদি ঢাল বের করি তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করবো যে ঢাল দ্বয়ের গুণফল -1, অর্থাৎ m1 ইন্টু m2 ইকুয়াল -1, আর অথবা a1 a2 যোগ b1 b2 ইকুয়াল যদি 0 হয় তাহলে বুঝতে হবে দুটি রেখা পরস্পর লম্ব। তাহলে তোমাকে কিন্তু সব শর্তই শিখে রাখতে হবে, কারণ আমরা জানি না যে কোন আকারটা তোমার জন্য দেওয়া থাকবে, কোন পরিস্থিতিতে তুমি পড়বা সেটা কিন্তু তুমি বা আমরা কেউই অনুমান করতে পারবো না। এই কারণে তোমাকে সব শর্ত শিখে রাখতে হবে, যে ঢাল দিয়াও তোমাকে শিখে রাখতে হবে ঢাল দেওয়ার গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে, অথবা a1 a2 যোগ b1 b2 ইকুয়াল যদি 0 হয় তাহলে দুটি রেখা পরস্পর লম্ব হবে। তাহলে উভয় সূত্রই তোমাকে শিখে রাখতে হবে। দেখো এই দুটো রেখা পরস্পর লম্ব, তাহলে এই দুটো রেখা দেখো এই দুটো রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 যোগ b1 b2 ইকুয়াল 0। এবার আসো একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো ধরো এই রেখাটা তোমাকে দিয়েছে, এখন তোমাকে বলবে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো এই রেখাটা দিছে, দেখো শর্ত সাপেক্ষে, দেখো শর্ত হচ্ছে কি আমি যে রেখাটা বের করব সেই রেখাটা এই রেখাটা সমান্তরাল হবে। তুমি কাউকে একটা বাড়ির কথা জিজ্ঞাসা করছো, একটা বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছো, তোমাকে উনি বলে দিল যে সোজা এই রাস্তা দিয়ে চলে যান, অর্থাৎ তোমাকে একটা শর্ত দিয়েছে যে সোজা এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, এটা হচ্ছে শর্ত। তুমি যদি সোজা এই রাস্তা দিয়ে যাইয়া ডান দিকে তাকাও তাহলে তুমি বাড়িটা খুঁজে পাবে, এটি হচ্ছে শর্ত। ঠিক আমাদের জন্য শর্ত হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা, দেখো এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা, তাহলে এই রেখার সমীকরণ দেওয়া আছে, তোমাকে এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করবো, দেখো ধরো এই যে লাল রেখাটার সমীকরণ হচ্ছে এইটা ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে এই রেখাটার সমান্তরাল রেখা হচ্ছে এটা ax প্লাস by প্লাস k ইকুয়াল 0, শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। মনে রাখবে দুটি সমান্তরাল রেখার মধ্যে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। দেখো এখানে c আর এখানে k, দেখো এখানে x এর সহগ যা আছে এখানেও x এর সহগ তা, এখানে y সহগ যা এখানে y সহগ কিন্তু তাই আছে। তাহলে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে, দুটি সমান্তরাল, অর্থাৎ নৈর্ব্যক্তিক তোমাকে দিতে পারে যে কোন দুটি রেখা পরস্পর সমান্তরাল, তখন তুমি সমীকরণের দিকে তাকাবে যাদের ভিতরে শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য আছে শুধুমাত্র তারাই পরস্পর সমান্তরাল। যেমন ধরো এরকম হতে পারে 2x প্লাস 3y প্লাস 5, তারপরে 2x প্লাস 3y প্লাস 7, এই দুটো রেখা পরস্পর সমান্তরাল, কারণ সেখানে x এর সহগ y সহগ সমান, শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য আছে। তাহলে এই রেখার সমান্তরাল করে এই রেখার সমীকরণ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। দেখো এই রেখার সমান্তরাল করে এই রেখা, তাহলে দেখো এই যে রেখাটা 3x প্লাস 5y মাইনাস 7 ইকুয়াল 0 রেখার সমান্তরাল হচ্ছে 3x প্লাস 5y মাইনাস k। শুধুমাত্র দেখো এখানে এই যে চিহ্নটা, এখানে দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু সেম থাকবে, মনে রাখবে, শুধুমাত্র তুমি ধ্রুবকের পার্থক্য ঘটাইবা। এবার আসো একটি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। ধরো এই রেখাটা দেওয়া আছে, এখন তোমাকে বললো এই রেখাটার লম্ব রেখা নির্ণয় করো, এই রেখাটার লম্ব রেখাটা নির্ণয় করো, অথবা এই রেখাটা দেওয়া আছে তোমাকে বলবো যে এই রেখাটা নির্ণয় করো। দেখো তাহলে দেখো এই রেখাটা
এই রেখাটা লম্ব রেখা, দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই রেখাটা লম্ব রেখা হচ্ছে এটা। দেখো লম্ব রেখায় কিন্তু অনেক পরিবর্তন আছে। এক্সের সহগ যাবে ওয়াই সাথে, দেখো এক্সের সহগ কত এ যাবে ওয়াই সাথে, দেখো এরপরে ওয়াই সহগ হলো বি যাবে এক্সের সাথে, এবং দেখো এখানে প্লাস, এখানে হচ্ছে কি মাইনাস, অর্থাৎ এখানে যে চিহ্নটা আছে উল্টে যাবে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে। আর ধ্রুবক হবে কে, এবং ধ্রুবকের সাথে যে চিহ্ন আছে ওই চিহ্ন যেভাবে আছে ওভাবে থাকবে। মনে রাখবে ধ্রুবকের চিহ্নটা সবসময় যেভাবে আছে ওভাবে থাকবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। শুধুমাত্র এই যে মাঝখানের যে চিহ্নটা, দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে। তাহলে দেখো প্রথমে কী হবে, এক্সের সহগ আর ওয়াই সহগ ইন্টারচেঞ্জ হবে, এরপরে চিহ্ন পরিবর্তন হবে, এরপরে ধ্রুবক পরিবর্তন হবে। তাহলে দেখো এই রেখাটা লম্ব রেখা হচ্ছে এই রেখাটা। তো দেখো এই যে রেখাটা, এই রেখাটা লম্ব রেখা কী হবে, দেখো এক্সের সহগুলো কত 3 আর ওয়াই সহগ কত 5, তাহলে 5 যাবে এক্সের সাথে আর 3 যাবে ওয়াই সাথে। দেখো এই যে এরপরে দেখো এখানে আছে প্লাস, এখানে হয়েছে কি মাইনাস, এরপরে দেখো এখানে 7 আর এখানে হয়েছে কি কে। দেখো এখানে চিহ্নটা কিন্তু যেভাবে ছিল রয়ে গেছে, তাহলে তোমাকে সবসময় চিহ্ন দিকে খেয়াল রাখতে হবে। দেখো চিহ্নটা চেঞ্জ হবে, এখানে প্লাস আর এখানে কি মাইনাস। দেখো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে দেখো এখানে মাইনাস থাকলে এখানে কী হবে প্লাস হবে। আর সহগগুলো পরিবর্তন হবে, আন্ত পরিবর্তন, এক্সের সহগ ওয়াই সাথে যাবে, ওয়াই সহগ এক্সের সাথে যাবে, আর ধ্রুবকটা কে হয়ে যাবে, এবং ধ্রুবকের চিহ্ন যেভাবে আছে ওভাবে থাকবে। তাহলে লম্বরেখার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এবার আসো আমরা দুটি সরল রেখার স্যাদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই সূত্রটা এই চ্যাপ্টারের জন্য নতুন। এই সূত্রটা আমরা এই চ্যাপ্টারে নতুন পাচ্ছি। দেখো এই একটা রেখা, এই একটা রেখা, দুটি রেখা স্যাদবিন্দু দিয়া, দেখো এই দুটো রেখা স্যাদবিন্দু হচ্ছে এটা, এই স্যাদবিন্দু দিয়ে যদি এই রেখাটা যায় তাহলে এই রেখাটার সমীকরণ কী হবে, দুটি সরল রেখার স্যাদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই দুটো রেখার স্যাদবিন্দু দিয়ে যে রেখাটা গেছে আমরা তার সমীকরণ বের করব। দেখো একটা লাল রেখাটা হচ্ছে ধরো এটা, আর কালো রেখাটা হচ্ছে ধরো এটা, তাহলে নীল রেখাটার সমীকরণ হবে এটা, অর্থাৎ প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। দেখো সবসময় মানে নিচের সূত্রটা মনে রাখবে তোমরা, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। তাহলে দেখো দুটি সরলরেখার স্যাদবিন্দু দিয়া যে রেখাটা যাবে তার সমীকরণ হচ্ছে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। দেখো প্রথম রেখা, এটা হচ্ছে দ্বিতীয় রেখা, তাহলে এই দুটো রেখার স্যাদবিন্দু, এই দুটো রেখা একটা বিন্দুতে সেট করছে, ওই বিন্দু দিয়া যে রেখাটা যাবে তার সমীকরণ হচ্ছে এটা, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। তাহলে এই রেখাটা যে শুধু এইভাবে খাড়া যাবে তাও না, এটা যে কোনোভাবে হতে পারে। দেখো এই রেখাটা এবং এই রেখাটা দুটো রেখা এই বিন্দুটাতে সেট করছে, তাহলে দেখো এইটা স্যাদবিন্দুগামী রেখা, এইটা স্যাদবিন্দুগামী রেখা, এইটাও স্যাদবিন্দুগামী রেখা, যে কোনো রেখা হইতে পারে, যে কোনো আকার হইতে পারে, তবে মূল সূত্র কিন্তু এইটাই, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। সে যেভাবেই আসুক না কেন, যে ড্রেসই পরে আসুক না কেন, সূত্র কিন্তু এইটাই, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। দেখো এইভাবে হইলো, দেখো এই যে দুটো রেখা স্যাদবিন্দু যে রেখাটা গেছে। এবার আসো তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্তে, অর্থাৎ তিনটে রেখা কখন একটা বিন্দুতে সেট করবে, তিনটে রেখা কখন একটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ তিনটি সরলরেখা একটা বিন্দুতে সেট করবে। দেখো একটা রেখা, দুটো রেখা, তিনটে রেখা, দেখো তিনটে রেখা একটা বিন্দুতে সেট করছে, তিনটে রেখা একটা বিন্দুতে ছেদ করছে। তুই কখন কোন শর্তে তিনটে রেখা একটা বিন্দুতে ছেদ করবে, দেখো তিনটে রেখা, দেখো একটা রেখা, দুটো রেখা, তিনটে রেখা, এই তিনটে রেখা সমবিন্দু হওয়ার শর্তে, দেখো তিনটে রেখা দ্বারা ঘটিত নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে রেখাগুলো সমবিন্দু হবে। মনে রাখবা তিনটে রেখা দ্বারা, অর্থাৎ এক্সের সহগ ওয়াই সহগ ধ্রুবক, দেখো এক্সের সহগ ওয়াই সহগ ধ্রুবক, এক্সের সহগ ওয়াই সহগ ধ্রুবক, তাহলে এই তিনটে রেখা দ্বারা ঘটিত নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে রেখাগুলো সমবিন্দু হবে। এটা অনেক সময় ভিত্তিকও আসে যে কখন তিনটে রেখা সমবিন্দু হয়, অর্থাৎ একটি বিন্দুতে সেট করবে, অর্থাৎ যদি রেখাগুলো দ্বারা ঘটিত নির্ণায়কের মান শূন্য হয় তাহলে রেখাগুলো সমবিন্দু হবে, অর্থাৎ একটি বিন্দুতে ছেদ করবে। দেখো যে কোনোভাবে হইতে পারে, এই যে তিনটে রেখা একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে তিনটে রেখা কখন একটা বিন্দুতে ছেদ করবে, যখন তিনটে রেখা দ্বারা ঘটিত নির্ণায়কের মান শূন্য হয় তখন তিনটে রেখা একটা বিন্দুতে ছেদ করবে। এবার আসো কোনো বিন্দু থেকে একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়, কোনো বিন্দু থেকে একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়। ধরো এই রেখাটা, এই বিন্দু থেকে আমরা রেখাটার উপর লম্ব দূরত্ব বের করব। দেখো এই সূত্রটা আমরা এই চ্যাপ্টারে অনেকবার ব্যবহার করব, এইটা ভালোভাবে শিখে রাখতে হবে তোমাদেরকে, এইটা ভালোভাবে শিখে রাখতে হবে। এই বিন্দু থেকে আমরা এই রেখার উপর লম্ব দূরত্ব বের করব। দেখো পি কিউ বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য,
তাহলে দেখো এখানে কী হয়েছে সূত্রটা, দেখো সূত্রটা কী করছে বলি, এক্সের সহগ হচ্ছে কত এ, দেখো তার উপরে বর্গ, ওয়াই সহগ কত বি তার উপরে বর্গ, এরপরে দেখো এক্সের সহগ হচ্ছে এ দ্বারা পিকে গুণ, দেখো এরপরে ওয়াই সহগ হচ্ছে বি দ্বারা কিউকে গুণ, এরপরে দেখো ধ্রুবকটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এরপরে মডুলাস দিবে, কারণ লম্বের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, যদি রেজাল্টে মাইনাস চলেও আসে, যদি অর্থাৎ তুমি ক্যালকুলেশনগুলো যদি মাইনাস চলেও আসে, তুমি ফলাফলে মাইনাসকে স্কিপ করবা। এই সূত্রটা আমরা সবচেয়ে বেশিবার ব্যবহার করবো এই চ্যাপ্টারে, এই জন্য এটা ভালোভাবে শিখে রাখতে হবে। দেখো লম্বা দূরত্ব যে কোনোভাবে বের করা, যেমন এই বিন্দু থেকে এই রেখার উপর লম্বা দৈর্ঘ্য, তুমি যে রেখাটা যেভাবেই থাকুক না কেন, সূত্র কিন্তু এইটাই। এবার আসো ঢাল, গত চ্যাপ্টারেও কিন্তু আমরা ঢাল নিয়ে আলোচনা করেছিলাম, এই চ্যাপ্টারেও ঢাল লাগবে। দেখো কোনো সরলরেখা ভূমি অক্ষের সাপেক্ষে কতটুকু ঢালু বা খাড়া তার পরিমাপ হচ্ছে ঢাল। অর্থাৎ তোমরা খাগড়াছড়ি যাও, বান্দরবান যাও, তোমরা দেখছো, তোমরা সাজেক গেছো, যে গাড়ি যখন উঠে রেখা অর্থাৎ রাস্তা যত খাড়া, উঠতে তত বেশি শক্তি লাগে, উঠতে তত বেশি শক্তি লাগে, রেখা যত খাড়া উঠতে তত বেশি শক্তি লাগে, রেখা যত আর রাস্তা যত ঢালু তা উঠতে শক্তি তত কম লাগে। এই অর্থাৎ কোনো সরলরেখা ভূমির সাপেক্ষে কতটুকু ঢালু বা খাড়া তার পরিমাপ হচ্ছে ঢাল, তার পরিমাপ হচ্ছে ঢাল। ওকে, এবার আসো আমরা দেখি ছবিটা, দেখো এই রেখাটা, এই দেখো এটা হচ্ছে ভূমি অক্ষ, ভূমি অক্ষ মানে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এই রেখাটা কতটুকু ঢালু, এটি হচ্ছে ঢাল, তাহলে এই যে কোণটা এটি হচ্ছে ঢাল, দেখো এটা আরও বেশি খাড়া, এটা একটু ঢালু, এটা আরও ঢালু, এটা ঢালু, এটা আরও ঢালু। তাহলে দেখো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। যে কোণটা সেই কোণের ট্যান, অন্য কোনো অনুপাত হবে না, শুধুমাত্র ট্যান হবে। দেখো তাহলে এই রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার ঢাল হচ্ছে 45 ডিগ্রি, তার ঢাল হচ্ছে 45 ডিগ্রি, এই রেখাটার ঢাল হচ্ছে 45 ডিগ্রি। দেখো কোনো সরলরেখা ভূমি অক্ষের সাপেক্ষে কতটুকু ঢালু বা খাড়া তার পরিমাপ হচ্ছে ঢাল। তাহলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। তাহলে দেখো এখানে যে কোণটা আসবে তার ট্যান নেব, যেমন ট্যান 45 ডিগ্রি, দেখো ঢালকে এম দ্বারা প্রকাশ করা এবং এম ইকুয়াল ট্যান থিটা, তাহলে এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে ট্যান 45 ডিগ্রি, এই রেখার ঢাল হচ্ছে ট্যান 45 ডিগ্রি, এই রেখার ঢাল হচ্ছে ট্যান 45 ডিগ্রি। দেখো ঢালকে এম দ্বারা প্রকাশ করে এবং এম ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। তাহলে দেখো আমরা ঢাল আরও দেখি, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢাল হচ্ছে, দেখো এই যে দেখো এই রেখাটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল হবে এম ইকুয়াল ট্যান 60 ডিগ্রি, তার মানে √3। এই রেখার ঢাল হচ্ছে, দেখো এই রেখাটার ঢাল হচ্ছে √3, এই রেখাটার ঢাল হচ্ছে √3। এবার আসো দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল, অর্থাৎ দুটি বিন্দুর সংযুক্তগুলো আমরা একটা রেখা পাবো, ওই রেখার ঢাল কী হবে, দুটি বিন্দুকে সংযোগগুলো আমরা একটা রেখা পাবো, দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুটো বিন্দুকে সংযুক্ত করে আমরা একটা রেখা পাইছি, দেখো এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2, তাহলে এই রেখাটার ঢাল কী হবে, দেখো এইটা আমরা অনেক বেশি ব্যবহার করব ঢাল নির্ণয়ের ক্ষেত্রে। তো দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল আমরা গত চ্যাপ্টারে এটা অনেক বেশি ব্যবহার করছি, আমরা এই চ্যাপ্টারও এটা অনেক বেশি ব্যবহার করবো। দেখো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, দেখো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে মনে রাখবা এটা x1 এটা y1, এটা x2 এটা y2, তাহলে দুটি বিন্দু সংযোগ রেখার ঢাল হচ্ছে এটা। দেখো আমরা আবার y2 মাইনাস y1 ব্যবহার করতে পারি, আমরা y2 মাইনাস y1 ব্যবহার করতে পারি চাইলে। তাহলে যখন শুধুমাত্র বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা ঢাল বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করবো। ধরো একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, যদি তোমাকে বলে যে ঢাল নির্ণয় করো, তখন তুমি রেখা বের করার দরকার নেই, আমরা সরাসরি এই সূত্র বের করে ঢাল বের করতে পারবো, এই সূত্র ব্যবহার করে ঢাল বের করতে পারবো। আর কোণ দেওয়া থাকলে আমরা ঢাল বের করার জন্য এই সূত্র ব্যবহার করবো। মনে রাখবা যদি দেওয়া আছে যে একটি রেখা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার ঢাল কত, তখন আর এই সূত্র ব্যবহার করা যাবে না, তখন তোমাকে এম ইকুয়াল ট্যান থিটা ব্যবহার করতে হবে। আর যদি দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তখন তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে এই যে সূত্রটা ব্যবহার করতে হবে, এই সূত্রটাই তোমাকে তখন ব্যবহার করতে হবে। তাহলে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে এই সূত্র আর কোণ দেওয়া থাকলে এই সূত্র, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল বি। আমরা গত পাঠেও কিন্তু গত চ্যাপ্টারেও এই সেটা নিয়ে আলোচনা করেছিলাম, গত পাঠে অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম, এই সূত্র ব্যবহার করবো। এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y ইকুয়াল সামথিং, অর্থাৎ y ইকুয়াল বি।
দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। দেখো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0b, দেখো কারণ সে এক্স অক্ষ সে ওয়াই অক্ষকে সেট করছে। দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল, দেখো এইগুলো সব এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এগুলোর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল বি। যদি নিচের দিকে যায় তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস বি হবে, যদি নিচের দিকে যায় তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস বি, কিন্তু মনে রাখবা। তাহলে দেখো ওয়াই ইকুয়াল সামথিং, আবার মনে রাখবা ওয়াই ইকুয়াল এম এক্স কিন্তু নয়, ওয়াই ইকুয়াল এম এক্স হলে কিন্তু মূলবিন্দুগামী রেখা। আমি আবারও বলে রাখতেছি ওয়াই ইকুয়াল সামথিং মানে এক্স অক্ষের সমান্তরাল, বাট ওয়াই ইকুয়াল যদি এম এক্স হয় তাহলে কিন্তু সেটা মূলবিন্দুগামী রেখা হয়ে যাবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল বি যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে ওয়াই ইকুয়াল বি, আর এক্স অক্ষের নিচে থাকলে ওয়াই ইকুয়াল মাইনাস বি। এবার আসো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়াল এ, অর্থাৎ এক্স ইকুয়াল সামথিং হলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং এই বিন্দু স্থানাঙ্ক হবে a0, কারণ সে এক্স অক্ষকে সেট করছে। দেখো এই বিন্দু এই রেখাগুলো সবগুলা ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখাগুলো সবগুলাই ওয়াই অক্ষের সমান্তরাল এবং যেহেতু এরা ওয়াই এর বাম দিকে তাহলে তার সমীকরণ হবে এক্স ইকুয়াল মাইনাস আর যদি ডান দিকে থাকে তাহলে হবে এক্স ইকুয়াল এ। তাহলে দেখো এই রেখাগুলো সবগুলাই কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো যেহেতু এগুলো ওয়াই এর বামে এই জন্য এক্স ইকুয়াল মাইনাস, আর এগুলো হচ্ছে ওয়াই এর ডানে এই জন্য এক্স ইকুয়াল এ হবে। এগুলো হবে এক্স ইকুয়াল এ। মনে রাখবা এই সূত্রটা কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করবো কোটিনাটি অঙ্কের ক্ষেত্রে, নৈর্বৃত্তিকের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি আসে, এই জন্য ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আসো মূলবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স। আমরা একটু আগে বলছি মূলবিন্দুগামী রেখার সমীকরণের কথা মনে রাখবা ওয়াই ইকুয়াল সামথিং হলে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, বাট ওয়াই ইকুয়াল যদি এম এক্স হয়, যেমন ওয়াই ইকুয়াল 2x, ওয়াই ইকুয়াল 3x, ওয়াই ইকুয়াল 4x, ওয়াই ইকুয়াল 7x, এগুলো সব মূলবিন্দুগামী রেখা। এখানে এম হচ্ছে রেখার ঢাল এবং এম ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। মনে রাখবে এই এম এর পরিচয় কি তোমার কাছে যদি জানতে চাই যে এম হচ্ছে রেখার ঢাল এবং এম ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। দেখো এই রেখাটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। দেখো এটা মূলবিন্দুগামী রেখা, তাহলে এটা সমীকরণ কি হবে ওয়াই ইকুয়াল এম এক্স, এম ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। দেখো থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে ওয়াই ইকুয়াল √3x। তাহলে দেখো এই যে কালো রেখাটা এটা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল √3x, এটা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল √3x। তো চলো এবার আমরা দেখি যে কোনো সরল রেখার সমীকরণ, অর্থাৎ এটা মূলবিন্দু, অর্থাৎ এখানে দেখো যদি ওয়াই ইকুয়াল এম এক্সের সাথে কোনো কিছু যুক্ত থাকে, ওয়াই ইকুয়াল এম এক্সের সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে যে কোনো সরল রেখার সমীকরণ। দেখো এটা হইতে পারে, এখানে এই যে এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো এই রেখাটাতে জিনিসগুলোর পরিচয় কি, এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে যে কোনো ধ্রুবক। দেখো এই রেখাটা দেখো এগুলো কেউ কিন্তু মূলবিন্দুগামী না, কেউই কিন্তু মূলবিন্দু দিয়ে যায় না। দেখো তাহলে আবার এই রেখাটাকে কিন্তু এই যে রেখাটাকে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। দেখো এই ওয়াই ইকুয়াল এম এক্স এই রেখাটাকে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। এই রেখাটাকে দেখো এখানে হচ্ছে এইটা ঢাল বের করার জন্য আমরা এই আকারটা রাখি, আর এটা হচ্ছে সাধারণ আকার, এই আকারটাকে বলা হয় সাধারণ আকার, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। আর এই ঢাল নির্ণয় করার সময় আমরা এই রেখাটাকে এইভাবে প্রকাশ করি সবসময়। দেখো কোন রেখার ঢাল বের করতে হলে তাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি বের করতে হবে। যদি তোমাকে বলে এই রেখার ঢাল নির্ণয় করে, যদি তোমাকে বলে এই রেখার ঢাল নির্ণয় করে তাহলে তুমি তাকে এইভাবে প্রকাশ করতে হবে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে। এবার আসো দুটি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ, অর্থাৎ দুটো বিন্দু দিয়ে যে রেখাটা যায় তার সমীকরণ। দেখো দুটো বিন্দু এই রেখাটার সমীকরণ কী হবে, দেখো x1 মাইনাস x2 বাই x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y মাইনাস y2। এবার আসো এক বিন্দু এবং ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। ধরো একটা বিন্দু দেওয়া আছে এবং এই রেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে রেখাটার সমীকরণ কী হবে, দেখো এই রেখাটা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা দেওয়া আছে এবং এই রেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, অর্থাৎ তার ঢাল দেওয়া আছে। তাহলে সমীকরণ কী হবে, দেখো y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। আমরা এই সূত্রটাও কিন্তু এই চ্যাপ্টারে অনেকবার ব্যবহার করব, y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। তাহলে দেখো যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো, আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে পূর্বের সূত্রটা ব্যবহার করব। এখানে m হচ্ছে রেখার ঢাল এবং m ইকুয়াল হচ্ছে ট্যান থিটা, এটা মনে রাখবা। এবার আসো উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা পুরো সরল রেখায়, পুরো জ্যামিতিতে, সরলরেখা বলতে আমরা জ্যামিতি বলতে আমরা সরলরেখা, বৃত্ত, কোণিক সব কিছু বুঝি, সব জায়গায় এই সূত্রটার ব্যবহার আছে। দেখো উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, এই রেখাটা উভয় অক্ষকে ছেদ করছে, এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল। এর অর্থ হচ্ছে সেই এক্স অক্ষকে, দেখো এই রেখাটার সমীকরণ হচ্ছে এইটা, এর অর্থ হচ্ছে সে এক্স অক্ষকে এ জিরো বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে সে 0b বিন্দুতে ছেদ করবে। তাহলে এই রেখাটা এক্স অক্ষকে এ জিরো বিন্দুতে ছেদ করবে এবং এই রেখাটা ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করবে। এবং দেখো সে এই a0 এই মানে হচ্ছে সে এক্স অক্ষ থেকে এ অংশ কর্তন করছে এবং ওয়াই অক্ষ থেকে সে বি অংশ কর্তন করছে। এই কনসেপ্ট আমরা 3E-তে অনেক বেশি ব্যবহার করছি, এটা Fও ব্যবহার করবো, এটা G-তেও ব্যবহার করবো, সব চ্যাপ্টারে কিন্তু এটার ব্যবহার আছে। দেখো রেখাটা এরকম হইতে পারে, এই যে দেখো এই রেখাটা
এক্স অক্ষকে 30 বিন্দুতে সেট করছে এবং ওয়াই অক্ষকে 04 বিন্দুতে সেট করছে, তাহলে তার সমীকরণ কী হবে? তার সমীকরণ হবে x/3 যোগ y/4 = 1। দেখো এই রেখাটার সমীকরণ হবে x/3 যোগ y/4 = 1। সে এক্স অক্ষকে অর্থাৎ সে এক্স অক্ষ থেকে 3 একক অংশ কর্তন করছে এবং ওয়াই অক্ষ থেকে সে 4 একক অংশ কর্তন করছে। তাহলে এইটুকু হচ্ছে খণ্ডিত অংশের সমীকরণ। এই যে এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের সমীকরণ হচ্ছে এটা x/3 যোগ y/4 = 1। এবার আসো মূল বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার সমীকরণ। দেখো এই রেখাটা মূল বিন্দু থেকে এই রেখাটার উপর, দেখো মূল বিন্দু থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং এই রেখাটা এক্স অক্ষের সহিত থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই কালো রেখাটার সমীকরণ কী হবে? এই লাল রেখাটার সমীকরণ কী হবে? দেখো এক্স কস থিটা যোগ ওয়াই সাইন থিটা ইকুয়াল পি। এক্স কস থিটা যোগ ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা যোগ ওয়াই সাইন থিটা ইকুয়াল ফি। মূল বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মূল বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার সমীকরণ। তাহলে মনে রাখবা মূল বিন্দু থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, মূল বিন্দু থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। তোমরা ভালো করে দেখো মূল বিন্দু থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং এই রেখাটা এই লম্বটা এক্স অক্ষের সহিত থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে তার সমীকরণ হবে এক্স কস থিটা যোগ ওয়াই সাইন থিটা ইকুয়াল ফি। এবার আসে দুটি সরলরেখার ছেদবিন্দু। দেখো এই রেখাটা এবং এই রেখাটা, এই দুটো রেখা সেট করছে, তাহলে তার ছেদবিন্দু আমরা কী ব্যবহার করি? দুটো রেখা এই বিন্দুতে সেট করছে, তাহলে ছেদবিন্দু স্থানাঙ্কের জন্য সূত্র, এই সূত্রটা আমরা এই সূত্রটা পূর্ব অনেক বেশি ব্যবহার করছি। আশা করি তোমরা এটা সবাই শিখে নিয়েছো। তবে এই ছেদবিন্দুটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। দেখো এই রেখাটা, এই রেখাটা, এই যে রেখাটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে এটা, তাহলে ছেদবিন্দু আমরা বের করবো। তো এই ছেদবিন্দু ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়। এটা অপনয়ন প্রতিস্থাপন নির্ণয় পদ্ধতিতেও করা যাবে, যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু এটা বের করতে পারবা। শুধু যে এই সূত্র ব্যবহার করে করতে হবে তাও না, তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। এবার আসলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো একটি রেখা হচ্ছে এটা, একটি রেখা হচ্ছে এটা, তাহলে এই দেখো এই দুটো রেখার মধ্যবর্তী কোণ, দেখো এই কোণটা আমরা কীভাবে বের করব? তো থিটা ইকুয়াল tan ইনভার্স m1 - m2 / 1 + m1 m2 এবং একটি রেখা হচ্ছে এটা, একটি রেখা হচ্ছে এটা, তাহলে আমরা কোণটা কীভাবে বের করবো? দেখো আমরা এই সূত্র ব্যবহার করে কোণ বের করতে পারবো। থিটা ইকুয়াল + tan ইনভার্স a2 b1 - a1 b2 / a1 a2 + b1 b2। আমরা চাইলে এই সূত্র ব্যবহার করি, অর্থাৎ যদি দুটো সমীকরণ এ আকারে থাকে তাহলে আমরা এইভাবে কোণ বের করবো, আর দুটো সমীকরণ যদি এ আকারে থাকে তাহলে আমরা এইভাবে কোণ বের করব। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো এই সূত্রটা তো কী বলবো, এই সূত্রটার ব্যবহার তো তোমরা দেখছোই, প্রত্যেকটা পরিচ্ছেদে আছে এটা, যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, দেখো এই বিসি স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবো? আগে আমরা বাহুর মাধ্যমে ক্ষেত্রফল বের করতাম, এখন আমরা বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল বের করে দেখো এই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এরপর আসলে তিনটি বিন্দু সমরেখা, অর্থাৎ তিনটা বিন্দু কখনো একই রেখায় অবস্থান করবে। দেখো আমরা প্রথম চ্যাপ্টারে করেছিলাম AB + BC = AC ব্যবহার করে, কিন্তু আমরা এখন স্থানাঙ্কের সাহায্যে করব। দেখো যদি এই মানটা 0 হয় তাহলে তিনটা বিন্দু একই রেখায় অবস্থান করবে, x1 y1 1 x2 y2 1 x3 y3 1। তিনটি বিন্দু অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে বিন্দুগুলো একই রেখায় অবস্থান করবে। এবার আসে এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক শূন্য। দেখো এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক শূন্য, ওয়াই অক্ষের উপর এক্স স্থানাঙ্ক শূন্য, সবসময় মনে রাখবে এটা। এক্স অক্ষের স্থানাঙ্ককে ভুজ বলা হয়, ওয়াই স্থানাঙ্ককে কোটি বলা হয়। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব বিন্দুর ভুজের সমান। এই বিষয়গুলো কিন্তু আমি প্রত্যেকটা পরিচ্ছেদে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি তোমাদেরকে আবার বলছি যে এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 3, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই বিন্দুটা। এখন যদি বলা হয় ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা কত দূরে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা 3 একক দূরে অবস্থিত। ঠিক একইভাবে এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব ও বিন্দুর কোটির সমান। তাহলে দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 2, অর্থাৎ এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে কোটির সমান। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে বিন্দু, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 2। এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 সবসময় মনে রাখবা। এক্স অক্ষ স্থানাঙ্ককে ভুজ বলে, যেমন এই বিন্দুটার ভুজ হচ্ছে 3 আর ওয়াই স্থানাঙ্ককে কোটি বলে, তাহলে এই বিন্দুটার কোটি হচ্ছে 2। এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। এবার আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, দেখো সমান্তরাল দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত আমরা এটাও ব্যবহার করতে পারি। যে আকারে দেওয়া থাকবে এই আকার দেওয়া থাকলে আমরা ঢাল দিয়ে করবো, আর এই আকার দেওয়া থাকলে a1/a2 = b1/b2 দিয়ে করবো। দুটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। দেখো দুটি রেখা ঢালের গুণফল -1 হলে লম্ব হবে, আর যদি সরলরেখা দুটি এই আকারে থাকে তাহলে a1a2 + b1/b2 = 0 হলে লম্ব হবে। এরপরে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা, শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। এই রেখার লম্ব রেখা হচ্ছে এটা। দেখো x এর সহগ y এর সাথে যাবে, y এর সহগ x এর সাথে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। এরপরে দেখো দুটি বিন্দুর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, প্রথম রেখা যোগ k × দ্বিতীয় রেখা। এরপরে দেখো তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এরপরে দেখো এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এরপরে ঢাল হলো m = tan θ, দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল
আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। এবার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হচ্ছে যে কোনো রেখার সমীকরণ। দেখো যে কোনো রেখার সমীকরণ, দেখো এটা ওয়াই ইকুয়াল এম এক্স, যদি তার সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে বুঝতে হবে এটা যে কোনো রেখা। এটা এইভাবেও থাকতে পারে, এটা এইভাবেও থাকতে পারে। এরপরে দেখো যে কোনো রেখা ঢাল বের করতে হলে তাকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে। এবার আসো দুটি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ, এরপর আসো উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, এরপরে মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বার দৈর্ঘ্য এবং ওই লম্বাটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে দেখো তার সমীকরণ হচ্ছে এটা। দুটি সরল রেখার সাথে বিন্দু স্থানাঙ্ক, এবার আসো দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ, তারপরে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবিন্দু স্থানাঙ্ক, এক্স অক্ষের উপর স্থানাঙ্ক শূন্য, ওয়াই অক্ষের উপর এক্স স্থানাঙ্ক শূন্য, ও এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব কোটির সমান, ওই অক্ষের ভুজের সমান, এক্স অক্ষের স্থানাঙ্ককে ভুজ বলে, ওই স্থানাঙ্ককে কোটি বলে। এরপরে তিনটা শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, এবার আসো তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত, এক বিন্দু এবং ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এবার আসো আমরা একটা প্রবলেম সলভ করি, সিম্পল। দেখো কে এর মান কত হলে দুটি রেখা পরস্পর লম্ব হবে। তো আমাদেরকে বলে দিয়েছে দুটি রেখা পরস্পর লম্ব, কে এর মান কত হইলে হবে। তো আমরা জানি যে দুটি রেখার লম্ব হওয়ার শর্ত কি, দেখো এই রেখাটা এই যে প্রথম রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় রেখা। দুটি রেখা পরস্পর লম্ব হবে কখন, কে এর মান কত হইলে আমাকে এটা বাইর করতে হবে, কে এর মান কত হইলে এটা আমাকে বের করতে হবে। ওকে, দেখো দুটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, a1 a2 যোগ b1 b2 ইকুয়াল 0। দেখো দুটো রেখা কিন্তু এইভাবেই আছে, a1 দেখো এইভাবেই আছে। এখানে কিন্তু আমরা ঢালের পদ্ধতিতে যাব না, ঢালের পদ্ধতিতে গেলে অঙ্কটা একটু সাইজে বড় হয়ে যাবে, আমরা সাইজ বড় করতে চাচ্ছি না। এই ধরনের প্রশ্নগুলো নৈর্ব্যক্তিকে আসে প্রায়, এই কারণে আমরা এই আকারে রেখে ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো। a1 a2 যোগ b1 b2 ইকুয়াল 0 হলে রেখা দুটি পরস্পর কী হবে, লম্ব হবে। তাহলে দেখো এখানে a1 এর মান হচ্ছে 2, এখানে a2 এর মান হচ্ছে -1, b1 এর মান হচ্ছে -1, c1 এর মান 7, এখানে a2 এর মান হচ্ছে 3, তারপরে b2 এর মান হচ্ছে k আর c2 এর মান হচ্ছে -5। দেখো শর্তানুসারে a1 a2 যোগ b1 b2 ইকুয়াল 0। তাহলে দেখো a1 মান বসে দিয়ে, দেখো a1 বসছে ইন্টু a2 বসছে, দেখো ইন্টু a2, এরপরে যোগ b1, দেখো b1 হচ্ছে y সগ, এরপরে দেখো b2 হচ্ছে এখানে দ্বিতীয় সমীকরণের y সগ ইকুয়াল 0। দেখো ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কের মান 6 হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। একবারে সিম্পল, তুমি যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তুমি চ্যাপ্টারগুলোতে সরলরেখা তোমার ভালো লাগবে, তুমি সরলরেখা থেকে আনন্দ আস্বাদন করতে পারবা। তুমি দেখবা অমৃতের কি স্বাদ, তুমি সরলরেখা থেকে তার থেকে বেশি স্বাদ পাইবা যদি তুমি ফর্মুলাগুলো শিখে নিতে পারো। তাহলে আমরা দেখলাম যে এই যে দুটি রেখা কোন শর্তে লম্ব হবে, যদি কের মান 6 হয় তাহলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। ওকে, এবার আসো কের মান কত হলে দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। দেখো এটা হচ্ছে প্রথম রেখা, ধরো প্রথম রেখা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রেখা, তাহলে কের মান কত হলে দুটি রেখা পরস্পর কী হবে, সমান্তরাল হবে। তো আমরা দেখি, দেখো দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, a1/2 ইকুয়াল b1/b2। দেখো দুটি রেখা কিন্তু এই আকার আছে, আমরা ঢালের পদ্ধতিতে যাব না, যদি দুটি রেখার ঢাল সমান হয় তাহলে রেখা দুটি কী হবে, পরস্পর সমান্তরাল হবে, এটা আমরা জানি। তবে দুটি রেখা এই আকারেই দেওয়া আছে, এই জন্য আমরা এই শর্তটাই ব্যবহার করবো। তো দেখো আমরা শর্ত ব্যবহার করি a1/2 ইকুয়াল b1/b2। তাহলে দেখো আমরা লিখলাম, এখন দেখো এটা হচ্ছে a1 x এর সগ আর এটা হচ্ছে a2। দেখো এরপরে দেখো এটা হচ্ছে b1, এরপরে দেখো এটা হচ্ছে b2। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো 5k সমান 8 বা k সমান 8/5, অর্থাৎ k সমান 8/5 হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। কত সহজ, গণিত এত সহজ, ভাবা যায়। তো তোমরা অবশ্যই এই ম্যাথটা সলভ করবা, দেখো যে দুটি রেখা পরস্পর সমান্তরাল। তাহলে তোমরা যদি দেখাইতে পারো ঢাল সমান অথবা a1/a2 ইকুয়াল b1/b2 যদি সমান হয় তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে দেখবে। এই পার্টটা যদি ভালোভাবে দেখো, তোমরা এই চ্যাপ্টারের যতগুলো লেকচার আছে প্রত্যেকটা লেকচারে তোমরা রাজত্ব করবা। তোমরা তোমাদের